কোয়ান্টাম তত্ত্ব মানে পদার্থের দ্বৈত সত্তা, যেটা ফটো ইলেকট্রিক এফেক্ট, এই চ্যাপ্টার আমাদের শুরু হয়ে গেছে। ঠিক আছে, একটা ক্লাস হয়েছে। তো একটা ক্লাসে আমরা বেসিক্যালি যেটা করেছিলাম, আমি একবার বলে দিচ্ছি ওভারভিউ কি কি করেছিলাম। প্রথমে যখন ভিডিও শুরু হয়েছে বা ওই ক্লাসে প্রথমে বলা হয়েছিল যে কিছু কিছু রাশির মান হয় ওই রাশির কোনো একটা ক্ষুদ্রতম মানের পূর্ণ গুণিতক, যেটাকে আমরা কি বলছি কোয়ান্টাইজড রাশি। উদাহরণ হিসাবে কি ছিল, যে কোনো বস্তুর আধান কিউ সমান প্লাস মাইনাস এনই হয়। তো ই হচ্ছে কি ইলেকট্রনের আধান, মানে আধান কিন্তু কোয়ান্টাইজড হচ্ছে। দেন তারপরে বলা হয়েছিল যে স্থির ভর, যে বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে তার যে ভরটা হচ্ছে সেটা স্থির ভর। এবারে কোনো বস্তু যদি গতিশীল হতে হতে আলোর গতিবেগের কাছাকাছি হয়ে যায়, তখন তার ভর কিন্তু আইনস্টাইনের একটা থিওরি অফ রিলেটিভিটি থেকে সেই ভর হচ্ছে কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং সেটা আমরা লিখেছিলাম এম সমান m0 বাই রুট ওভার 1 - v/c এর হোল স্কয়ার, যেখানে m0 হচ্ছে কি স্থির ভর ছিল। ঠিক আছে, এটা বলা হয়েছিল। তারপরে বলা হয়েছিল যে শক্তির একটা একক যেটা আমাদের এখানে কাজে লাগছে সেটা হচ্ছে কি ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, না জুল। 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। ঠিক আছে, যেটা ইলেকট্রনের আধান ছিল সেটা জুল এককে হয়ে যাচ্ছে। নেক্সট বলা হয়েছিল যে যে আমরা যে পড়েছি প্রথম থেকে, যে আলো, আলো আমরা পুরো চ্যাপ্টার মানে আলো যে পড়েছি পুরো, সেখানে আমরা দেখেছি যে লাস্ট পর্যন্ত আস্তে আস্তে আমরা দেখেছি আলো তরঙ্গ হিসেবে কাজ করছে। কিছু কিছু ঘটনা যেমন ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এগুলো কি হচ্ছে আলোর যে তরঙ্গ তত্ত্ব উম, সেটাকে কিন্তু ব্যাখ্যা করছে যে এই আলো কিন্তু তরঙ্গ হিসাবে কাজ করছে। এরপরে কিছু কিছু ঘটনা আছে যেমন আলোক তড়িৎ ক্রিয়া, কৃষ্ণ বস্তুর বিকিরণ, ঠিক না, পরমাণু বর্ণালী, এইগুলোতে কিন্তু আলোর তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা বলছি আলো কণা হিসাবে আচরণ করছে। তো বিকিরণ কোথাও তরঙ্গ হিসাবে, কোথাও কণা হিসাবে আচরণ করছে, অর্থাৎ বিকিরণের দুটো সত্তা, যেটাকে আমরা বলছি দ্বৈত সত্তা। ঠিক, এইটা বলার পরে ডি ব্রগলি, ডি ব্রগলি আমার সব থেকে ভালো লাগে। ডি ব্রগলি এমন একজন সায়েন্টিস্ট যে কি ইতিহাসের লোক। ঠিক আছে, মানে ডি ব্রগলি, অ্যাকচুয়ালি ডি ব্রগলি, আমরা ডি ব্রগলির তত্ত্ব যেটা ডি ব্রগলি হিপোথিসিস যেটা পড়ছি, অ্যাকচুয়ালি ডি ব্রগলি প্রথমে ইতিহাস নিয়ে পড়েছিল, ইতিহাসে ফার্স্ট ডিগ্রি তার হয়ে গেছিল। তার দাদা ছিল ফিজিসিস্ট। ঠিক আছে, দাদা কিন্তু এই কোয়ান্টাম ফিজিক্স এই সমস্ত কিছু নিয়ে মানে রিসার্চ করছিল। এবং সেই সময় এরকম ঘটনা আসে যে আলো দুটো রকমের আচরণ করছে, একটা হচ্ছে কখনো তরঙ্গ কখনো কণা। তো তখনই ডি ব্রগলি, ইতিহাসের লোক অ্যাকচুয়ালি পলিটিক্যাল যেগুলো হয় সেগুলো নিয়েই বেশি ইন্টারেস্ট ছিল। তারপরে দেখে যে এরকম কিছু হচ্ছে সমাজে, তো কানে সেগুলো আসে এবং পরে সেগুলো ফিজিক্স আর ম্যাথে কিন্তু তার ইন্টারেস্ট যায়। এবং সেখান থেকে ডি ব্রগলি থিওরিও দিয়ে দেয় এবং সেটা বইতে এখন আমরা পড়ছি। তো অ্যাকচুয়ালি কথা দেখ, কিছু কিছু কথা বলা ছিল ডি ব্রগলি, যে কি বলছিল, যে প্রকৃতিতে দুটো সত্তা আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে পদার্থ আর একটা শক্তি। একটা পদার্থ আর একটা শক্তি, যা কিছু আমরা দেখছি সবই হচ্ছে কি হয় পদার্থ না হলে শক্তি। তো প্রথমে যখন বলা হলো যে শক্তি মানে বিকিরণ কোথাও কণা কোথাও তরঙ্গ হিসেবে কাজ করছে, তাহলে শক্তির তো আর একটা রূপ তো পদার্থ না, আইনস্টাইনের যেটা আইনস্টাইন ই সমান এমসি স্কোয়ার। ওখানে শক্তি পদার্থতে বা পদার্থ শক্তিতে রূপান্তরিত হতে পারে। তখন ডি ব্রগলি কি বলছে যে শক্তি মানে বিকিরণের যদি দুটো রূপ হয়, একটা কণা রূপ আর একটা তরঙ্গ রূপ হয়, তাহলে পদার্থেরও দুটো রূপ হবে, কণা রূপ হবে তরঙ্গ রূপ হবে। পদার্থ কণা হিসেবে আচরণ করতে পারে এটা আমরা জানি, পদার্থের ছোট ছোট কণা হতে পারে, কিন্তু পদার্থ তরঙ্গ হতে পারে। সেটা ডি ব্রগলি থিওরি আমরা আগের দিন করেছি, যে কোনো কণার স্রোত কি হিসাবে আচরণ করবে, তরঙ্গ হিসাবে আচরণ করবে, এটাকে আমরা পদার্থ তরঙ্গ বলছি। এবং পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান h/p। ঠিক কিনা বল? এই পর্যন্ত আমরা করেছিলাম, দিয়ে আমরা সেখান থেকে অনেকগুলো কোশ্চেন করেছি। তার মানে আমরা আগের দিন একটা মানে কণার করেসপন্ডিং তরঙ্গ দৈর্ঘ্য আমরা বার করেছিলাম। এবার আমরা আজকে আসবো কি না বিকিরণের
কোয়ান্টাম তত্ত্ব কি বলা হচ্ছে, বিকিরণ যে কণা ধর্ম হচ্ছে সেটাই আমরা আজকের কন্টিনিউ করব। লিখবি যে বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব, হেডিং আসবে বিকিরণের বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব। প্রথম কথা, কোয়ান্টাম মানে কি? কোয়ান্টাম মানে মানে কণা হিসাবে থাকবে সব, ঠিক আছে, কণা হিসাবে সব থাকবে। কোয়ান্টাম বলতে কি, যে একটা ক্ষুদ্রতম মানের পূর্ণ গুণিতক হবে। তো বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব লিখবি, লেখা শুরু করবি। কি লিখবি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এক ধরনের কণার স্রোত। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এক ধরনের কণার স্রোত। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এক ধরনের কণার স্রোত যাকে ফোটন বলে, যাকে ফোটন বলে। আচ্ছা, এই বিকিরণের যে কোয়ান্টাম তত্ত্ব কে দিচ্ছে? ম্যাক্স প্ল্যাঙ্ক, ঠিক আছে, প্ল্যাঙ্ক যে, ঠিক আছে, হ্যাঁ, প্ল্যাঙ্ক দিয়েছিল, পরে আইনস্টাইন কিছুটা সেটাকে মডিফাই করে ফটো ইলেকট্রিক এফেক্টে অ্যাপ্লাই করে। তো কি বলা হচ্ছে, বিকিরণের বিকিরণের তরঙ্গ ধর্ম যেটা, সে তো আমরা কিছু কিছু ঘটনাতে পড়েছি। এই চ্যাপ্টারে আমরা কি পড়ছি, যে বিকিরণ কণার স্রোত, ঠিক আছে। তাহলে কি লিখেছি? তড়িৎচুম্বকীয় বিকিরণ, বা কি লিখেছি? তড়িৎচুম্বকীয়, কি লিখেছি? তড়িৎচুম্বকীয় তরঙ্গ না লিখে তড়িৎচুম্বকীয় বিকিরণ লেখ, তরঙ্গ না লিখে বিকিরণ লেখ। এটা কি তরঙ্গ বলে দিচ্ছি না? প্রথমে তড়িৎচুম্বকীয় বিকিরণ এক ধরনের কণার স্রোত যাকে ফোটন বলে। লিখতে হবে না, কে ধারণা দিয়েছিল? প্ল্যাঙ্ক বললে হবে, ম্যাক্স প্ল্যাঙ্ক। তাহলে কি বললাম? তড়িৎ চুম্বকীয় বিকিরণ এক ধরনের কণা স্রোত যাকে ফোটন বলছে। এখন কণা বলা মানেই সবার একটা ধারণা চলে আসে কণার ভর থাকবে, কিন্তু এখানে বোঝা উচিত যে এই কণা কিন্তু অ্যাকচুয়ালি শক্তির প্যাকেট, শক্তির প্যাকেট, যার কোনো স্থির ভর নেই, যাকে আমরা ফোটন বলছি। ফোটনের আমরা ধর্ম পড়বো সবগুলো। এখানে হচ্ছে কি, যদি আমি বলি কোন একটা বিকিরণ, কোন একটা বিকিরণ, সেই বিকিরণ ধরো এখানে এটা হচ্ছে কি একটা উৎস আছে, একটা ধরো উৎস আছে, এই উৎস থেকে যে বিকিরণ নির্গত হচ্ছে, এই বিকিরণের কম্পাঙ্ক, বিকিরণ মানে আমি আলোক রশ্মি বলতে পারি, এই উৎস থেকে যে বিকিরণ নির্গত হচ্ছে এর কম্পাঙ্ক কার উপরে নির্ভর করে? উৎসের উপরে। আমরা বলেছি যে কোনো, ধরো এই বাল্ব থেকে যে আলোক রশ্মি নির্গত হচ্ছে তার কম্পাঙ্ক নির্ভর করে কি? উৎসের উপর। উৎস যা হবে সেই অনুযায়ী কম্পাঙ্ক হবে। তো এই বিকিরণের কম্পাঙ্ক হচ্ছে কত? নিউ। তো এই বিকিরণকে আমি ভাবছি কি, যে ফোটন কণা যাচ্ছে এরকম করে, ফোটন কণা এরকম করে আসছে, আমি ভাবতে পারি। তো প্রত্যেকটা ফোটনের শক্তি কি হবে? শক্তি লেখ, যে বিকিরণের কম্পাঙ্ক নিউ হলে, বিকিরণের কম্পাঙ্ক নিউ হলে, বিকিরণের কম্পাঙ্ক নিউ হলে, বিকিরণের কম্পাঙ্ক নিউ হলে, ঠিক আছে, বিকিরণের কম্পাঙ্ক নিউ হলে, ওই যে বিকিরণ বলেছি না, ওই বিকিরণের যে ফোটন আছে, তাহলে কি বলবো? বিকিরণের কম্পাঙ্ক নিউ হলে একটি ফোটনের শক্তি ই প্রপোর্শনাল টু নিউ। একটি ফোটনের শক্তি ই প্রপোর্শনাল টু নিউ, মানে যত বেশি নিউ হবে তত বেশি শক্তি হবে, যত বেশি কম্পাঙ্ক হবে তত বেশি শক্তি হচ্ছে, ঠিক। বিকিরণের কম্পাঙ্ক যদি নিউ হয় তাহলে ফোটনের শক্তি হচ্ছে কি? ই প্রপোর্শনাল টু নিউ। প্রপোর্শনাল সাইনটাকে সমান চিহ্ন করার জন্য একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। তো ই সমান এইচ নিউ। এই যে সূত্রটা যেটা বলছে, কে দিয়েছে? বিজ্ঞানী প্ল্যাঙ্ক। যেখানে যেখানে এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক, এর মান আমরা মনে রাখবো এইচ সমান 6.63, প্রায় 10⁻⁻34 জুল সেকেন্ড। 6.63 বা কোথাও কোথাও 625 লিখে যেমন দেবে কোশ্চেনে,
ঠিক আছে, 6.63 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। চাইলে জুলকে আর্গ লিখতে পারিস, ও তো করা যাবে, জুল সমান 10⁻7 আর। আচ্ছা, একক কি করে আসছে? একক আসছে বুঝতে পারছি যে, এই দেখ, একক যদি বলি এইচ, এইচ এর একক কি হবে? ই বাই নিউ। শক্তির একক জুল, শক্তির একক হয় জুল। আর কম্পাঙ্ক মানে কি? 1/টাইম পিরিয়ড। 1/টাইম পিরিয়ড মানে কি? সেকেন্ড টু দি পাওয়ার -1। সেকেন্ড যদি ওপরে যায় কি হবে? জুল সেকেন্ড, ঠিক না? তাহলে এটা হলো। আচ্ছা, আরেকটা দেখ, আমরা ইলেকট্রন ভোল্ট এককে যদি লিখি তাহলে কত হবে? 4.14 ইন্টু 10⁻⁻15। 4.14 ইন্টু 10⁻⁻15 ইলেকট্রন ভোল্ট ইন্টু সেকেন্ড। মানে জুলকে যদি আমি ইলেকট্রন ভোল্ট করতে চাই, কি করে করব? জুলকে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ভাগ করে দিলে এটা চলে আসবে, ঠিক না? এটা একটা একক হচ্ছে। এই পদ্ধতিতে আমরা দেখতে পারি যে কোথাও কোথাও যদি লাগে আমরা ইউজ করতে পারি এটা। তাহলে আমরা প্ল্যাঙ্কের যে ধ্রুবক সেটার হচ্ছে আমরা ফর্মুলা, যদি হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবকের মান বলি, এরকম হচ্ছে। ক্লিয়ার? বিভিন্ন পদ্ধতি। হ্যাঁ। তাহলে প্ল্যাঙ্কের ধ্রুবকের একক পড়ে নিচ্ছি। যদি কোথাও প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা জিজ্ঞেস করে নেয়, কি লেখা উচিত? প্ল্যাঙ্কের ধ্রুবকের শক্তির মাত্রা কত? শক্তির দেখ, জুল সেকেন্ড। জুল হচ্ছে কি? শক্তির মাত্রা হচ্ছে ml² T⁻²। আর সেকেন্ড হচ্ছে কি? টি। তাহলে কত হয়ে যাবে? ml² T⁻⁻1। এটা হলো কিনা প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা হচ্ছে। ক্লিয়ার? ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই? বেশ। তাহলে আমরা বলছি যে বিকিরণ কণার স্রোত, যে কণার নাম ফোটন, এবং একটা ফোটনের আমরা শক্তি এখানে বার করেছি। ঠিক আছে। আচ্ছা, একটা ফোটনের যে শক্তি হলো, একে যদি আমি আরেকটু এগিয়ে যাই, কিরকম হচ্ছে দেখ। তোরা এটা পড়েছিস না যে ভি সমান এন ল্যামডা? ভি সমান এন ল্যামডা, এটা পড়েছিস কোথাও? ভি সমান এন ল্যামডা, ঠিক না? ভি সমান এন ল্যামডা মানে তরঙ্গের বেগ আর হচ্ছে কি কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্ক, এটা। এখানে আমি যদি বলি যে ফোটনের বেগ কি হবে? ফোটন হচ্ছে কি? তড়িৎচুম্বকীয় তরঙ্গের কণা বলছি। তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কি হয়? 3 × 10⁸ মিটার/সেকেন্ড, আলোর যে গতিবেগ। সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগকে আমরা কি ধরি? সি। সি সমান, এখন আমরা যেহেতু নিউ ইউজ করছি তাহলে নিউ লিখবো, ল্যামডা। তাহলে আমি যেখানে নিউ আছে সেই জায়গাটাতে আমি সি বাই ল্যামডা করতে পারি কিনা? করতে পারি। তাহলে সাইডে এটা লিখতে পারিস যে সি সমান নিউ ল্যামডা। তাহলে ল্যামডা সমান নিউ সমান কত হচ্ছে? সি বাই ল্যামডা। সুতরাং শক্তি কত হচ্ছে? ই সমান এইচ নিউ সমান এইচ সি বাই ল্যামডা। একটা ফরম্যাট আমি লিখছি যে এগুলো হতে পারে এইচ সি বাই ল্যামডা। ক্লিয়ার? আমরা ক্যালকুলেট করতে গিয়ে যদি মানগুলো বসাই, দেখ, এইচ এর মান, সি এর মান, এগুলো কিন্তু ধ্রুবক। এইচ হচ্ছে কি? প্ল্যাঙ্কের ধ্রুবক, এর মান নির্দিষ্ট আছে। সি হচ্ছে কি? আলোর গতিবেগ, 3 × 10⁸ বসাতে পারি। যদি আমি এইচ এর মান বসাই 6.63 10⁻⁻34, আলোর গতিবেগ যদি বসাই 3 × 10⁸, এগুলো সব কোন এককে লিখছি? এসআই এককে। আর ল্যামডার একক যদি আমি মিটার এককে নিই, তাহলে শক্তির একক কিসে আসবে? জুল। সব এসআইতে করেছি মানে শক্তির একক কিসে আসবে? জুল। আচ্ছা, কিন্তু কিছু কিছু কোশ্চেনে ল্যামডাকে দেওয়া থাকবে কি? ডাইরেক্ট অ্যাংস্ট্রমে দেওয়া থাকবে। 1 অ্যাংস্ট্রম মানে কি? 1 অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার। ধরো দিয়ে দিল যে কোনো একটা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, ধরো বললো যে 31 অ্যাংস্ট্রম বা 310 অ্যাংস্ট্রম, তাহলে তার শক্তি কত? তখন আমাদেরকে কি করতে হবে? অ্যাংস্ট্রমকে মিটারে এগুলোতে সব বসাবো, তো ক্যালকুলেশন একটা কিন্তু ভালো রকমের আসবে। তো এই জন্য আমরা কি করেছি, এটাকে একটু সিম্পলিফাই করে রেখেছি। কি? জুলকে আমি যদি ইলেকট্রন ভোল্ট এককে করি,
আর ল্যামডাকে যদি আমি অ্যাংস্ট্রম এককে রাখি, কি এককে? অ্যাংস্ট্রম একক, তাহলে ইলেকট্রন ভোল্ট এককে যে শক্তি আসবে উপরের সংখ্যা হবে 12,400 ডাইরেক্ট। মানে কি, জুলকে আমি ইলেকট্রন ভোল্ট এককে করেছি, আর ল্যামডাকে মিটার না এককে রেখে অ্যাংস্ট্রম এককে যদি রাখি, তাহলে উপরে কত আসবে? 12,400 অ্যাংস্ট্রম। এটা একটা সিম্পলিফাই করে ক্যালকুলেশন আমরা করে রেখেছি, 12,400 আসবে। বোঝা গেল? এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে ল্যামডা যদি আমার অ্যাংস্ট্রম এককে থাকে, তাহলে আমি কিন্তু ইলেকট্রন ভোল্ট এককে শক্তি বার করতে পারি। ক্লিয়ার হচ্ছে কিনা বল? বেশ, এইগুলো নিয়ে আমরা অঙ্ক এগোবে। তার আগে আমি কি করব, ফোটনের, যেহেতু আমরা ফোটন কণা বলছি, সেই ফোটনের একটা একটা করে ধর্ম আমরা পড়ে নেব। প্রথমে ফোটনের একটা একটা করে ধর্ম আমরা লিখবো, প্রত্যেকটা ধর্মকে আমি হচ্ছে কি করছি, এক্সপ্লেন করছি ব্যবহার করে। ঠিক আছে? আচ্ছা, তড়িৎ চুম্বকীয় বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব কতটা পর্যন্ত লেখা হবে? ই সমান এইচ নিউ, ওখানেই শেষ। বাকিগুলো আমি পয়েন্ট লিখেছি। ঠিক আছে, ই সমান এইচ নিউ পর্যন্ত কমপ্লিট। এবারে লেখ ফোটনের ধর্মাবলী বলে হেডিং লিখবি। ফোটনের ধর্মাবলী বলে হেডিং আসবে। ফোটনের ধর্মাবলী বলে হেডিং আসবে। ফোটনের ধর্মাবলী বলে হেডিং আসবে। 1 নম্বর পয়েন্ট লেখ প্রতিটি ফোটন কণায় নিস্তড়িত। প্রতিটি ফোটন কণাই নিস্তড়িত। 1 নম্বর পয়েন্ট, প্রতিটি ফোটন কণাই নিস্তড়িত। প্রতিটি ফোটন কণাই নিস্তড়িত। দেখ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয় কোথা থেকে? আগে থেকে বারবার বলে আসছি, প্রথম থেকেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয় ত্বরণ সহ গতিশীল আধান থেকে। মানে কোনো আধান যদি ত্বরণ সহ গতিশীল হয়, তাহলে সেখান থেকে কি হবে? তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত হবে। আচ্ছা, এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলছি, মানে এক প্রকার বিকিরণ, সেই বিকিরণকে বলছি কণার স্রোত, মানে ফোটন। সে কিন্তু নিস্তড়িত কণা। মানে কি, তোদেরকে যদি আমি মনে করাই, আমি যখন এসি চ্যাপ্টার পড়িয়েছিলাম, ওখানে ছিল এলসি অসিলেশন। বলেছিলাম যে কোথাও থেকে আমরা সিগন্যাল কিভাবে তৈরি করতে পারি। এল আর সি কে যদি কানেক্ট করে আমি এসি সোর্স এর সঙ্গে কানেক্ট করি, তাহলে ওখানে কি হবে? চার্জ কিন্তু কি করবে? এসএইচএম মানে সরল দোলগতি করবে। চার্জ সরল দোলগতি করছে মানে ও কিন্তু ত্বরণ সহ গতিশীল, ওখান থেকে তড়িৎচুম্বকীয় বিকিরণ নির্গত হবে। তো ওই চার্জ কিন্তু ওখানেই এসএইচএম করছে, আর ওর থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কিন্তু যাচ্ছে। ওই যে তরঙ্গ যাচ্ছে, ওর সাথে সাথে কিন্তু চার্জ বয়ে বয়ে যাচ্ছে না। এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ মানে এক প্রকার শক্তি যাচ্ছে। আমরা কণা বলছি, মানে এই কণা কিচ্ছু না, এক প্রকার শক্তির প্যাকেট। আমি বললাম যে প্রত্যেকটা ফোটন মানে কি, ধরো দেখা যাবে 1 ইলেকট্রন ভোল্ট করে শক্তি বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। না তো এর ভর আছে কোনো স্থির ভর, না এর কোনো আধান আছে। ঠিক আছে, শক্তির কোনো আধান হয়? শক্তির কোনো আধান হয়? হয় না। শক্তির কোনো, আমি তো বলছি এখানে কণা মানে অনেকের ধারণা চলে আসে যে এরকম কোনো কণা ভর যাচ্ছে এরকম উড়ে উড়ে। এটা ভুল ধারণা। এখানে কণা মানে কি, ছোট ছোট শক্তির প্যাকেট। ঠিক আছে, বেশ। তাহলে প্রতিটি ফোটন কণাই কি হচ্ছে? নিস্তড়িত। আলো যদি ফোটন কণার স্রোত হয়, আর ফোটন কণা যদি নিস্তড়িত হয়, তাহলে কোনো নিস্তড়িত কণা যদি তড়িৎ ক্ষেত্র দিয়ে যায়, তার কি কোনো বিক্ষেপ হবে? হবে না। ধর আমি পজিটিভ প্লেট নেগেটিভ প্লেট রেখেছি, তড়িৎ ক্ষেত্র কাজ করবে, বাট আধান তো নেই এর, হবে না। আচ্ছা, আমরা এটা দেখেছি কোনো আহিত কণা যদি চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয়, তাহলেও তার বিক্ষেপ হয়। বায়ু সাভার ওখানে আমরা দেখেছি ওই এফ সমান কিউ ভি বি। ঠিক আছে, কিউ ভি ক্রস বি, ওটা করেছি আমরা তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারে। তাহলে যদি ফোটন কণা নিস্তড়িত হয়, তাহলে এই ফোটন কণা তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র দিয়ে যাওয়ার সময় এর কোনো কি বিক্ষেপ হবে? হবে না। তাহলে আমরা ধর্মতে লেখার সময় শুধু এটা লিখবো, বাট কোশ্চেন যদি দেয়, মানে ওইখানে নোট বলে লিখবি, 1 নম্বরের নোটেই লিখবি, কি লিখবি? যে আহ, তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। তড়িৎ ক্ষেত্র, নোট 1 নম্বর পয়েন্ট, নিচেই নোট, তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। কেন কি? নিস্তড়িত, এই কারণে, এই জন্য। আচ্ছা,
পুরো লিখে নে, তারপরে বলছি তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না, এই কথাটাকে একটু গুরুত্ব সহকারে বোঝা উচিত। সবার কি মনে হয় যে আলো হচ্ছে কি এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, নামের সঙ্গে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কথা জোড়া আছে। তো অনেকের মনে হয় তড়িৎ ক্ষেত্র দিয়ে যদি আলো যায় আলো বোধহয় বেঁকে যাবে, চুম্বক ক্ষেত্র দিয়ে যদি আলো যায় আলো বোধহয় বেঁকে যাবে, কেন কি আলো যেহেতু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কিন্তু এরকমটা নয়। আলো আলো যদি তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দিয়ে যায় কোনোভাবে বাঁকবে না, সোজাই যাবে। কেন কি ফোটন কণার স্রোত, ফোটনের কোনো আধার নেই, ঠিক না? 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, প্রতিটি ফোটন কণাই আলোর গতিবেগে চলাচল করে। 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 প্রত্যেকটা ফোটন কণার বেগ কিন্তু আলোর গতিবেগ হবে, ঠিক? আচ্ছা, এবারে বল, আমরা যেটা পড়েছিলাম যে স্থির ভর আর গতীয় ভর, স্থির ভরকে আমরা কি বলেছিলাম m0, আর গতীয় ভর m সমান m0/√1 - v/c এর হোল স্কয়ার। যদি আমি ফোটনের স্থির ভর বলি, দেখ কোনোদিন শুনেছি যে আলো স্থির হয়ে আছে? কোনোদিনই না। আলো কিন্তু আলোর গতিবেগে যাবে, ঠিক না? তাহলে আলো যদি স্থির না হয়, আলোর কণাগুলোতেই তো ফোটন বলছি, তো ফোটনও কোনোদিন স্থির থাকবে না। তাহলে যে স্থির নেই তার স্থির ভর কি হবে? মানে, এবং ফোটন কিন্তু আলোর গতিবেগেই চলছে। নিচে যদি বসাস 1 - c/c, মানে 1 - 1 0 আসবে এখানে, ঠিক আছে? তো এখানে আমরা কি করব, লিখব কি যে ফোটনের স্থির ভর 0 বা 0। 3 নম্বর পয়েন্ট, ফোটনের স্থির ভর হচ্ছে 0। ফোটনের স্থির ভর 0। ফোটনের স্থির ভর কি হচ্ছে 0। ক্লিয়ার? কিন্তু স্থির ভর 0 হচ্ছে সেটা না হলে ঠিক আছে, কিন্তু আমরা আইনস্টাইনের সূত্র থেকে একটা জিনিস পড়েছি কি, যে ই সমান এমসি স্কোয়ার, হ্যাঁ কি না? ই সমান এমসি স্কোয়ার, এটা কি বোঝাচ্ছে ই সমান এমসি স্কোয়ার? যে শক্তি ভরে কনভার্ট হতে পারে, শক্তি ভরে কনভার্ট হতে পারে, বা ভর শক্তিতে কনভার্ট হতে পারে, হ্যাঁ কি না? হতে পারে। তাহলে যেহেতু ফোটনের শক্তি আছে, প্রত্যেকটা ফোটনের শক্তি আছে না, তাহলে তার করেসপন্ডিং ভর তো থাকা উচিত। স্থির ভর 0, বাট কোনো কার্যকর ভর তো একটা থাকবে। আচ্ছা, তারপরে পয়েন্ট লেখ, প্রতিটি ফোটনের দ্বারা বাহিত শক্তির পরিমাণ, প্রতিটি ফোটনের দ্বারা বাহিত শক্তির পরিমাণ ই সমান এইচ নিউ, যেখানে নিউ সমান বিকিরণের কম্পাঙ্ক, হ্যাঁ কি না? এটা তো একটা করেছি, নিউ সমান বিকিরণের কম্পাঙ্ক, ঠিক না? প্রতিটি ফোটনের শক্তি হবে ই সমান এইচ নিউ, তো যেখানে নিউ হচ্ছে কি বিকিরণের কম্পাঙ্ক, প্রত্যেকটা ফোটনের শক্তি কিন্তু ওই বিকিরণের ক্ষেত্রে সেম থাকবে। বেশ, এবার আমি যেটা বলছি যে শক্তির আরেকটা রূপ ভর, ভরের আরেকটা রূপ শক্তি। আমি বলছি যে যেহেতু আলো সবসময় 3 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে চলছে, তো ফোটন কোনো সময় স্থির থাকবে না, তাই ফোটনের আমি স্থির ভর 0 ধরেছি। কিন্তু ফোটনের যেহেতু শক্তি আছে, তাহলে ওই শক্তির সমতুল্য ভর হবে কিনা? হবে, ঠিক আছে? তাহলে কত নম্বর পয়েন্ট হবে এটা? 5 নম্বর পয়েন্ট। তারপরে লেখ যে প্রতিটি ফোটনের শক্তি আছে, প্রতিটি ফোটনের শক্তি আছে, তাই প্রতিটি ফোটনের শক্তি আছে, তাই সেই শক্তির সমতুল্য ভর অর্থাৎ কার্যকর ভর আছে, সেই শক্তির সমতুল্য ভর অর্থাৎ কার্যকর ভর আছে। প্রতিটি ফোটনের শক্তি আছে, তাই
তাই সেই শক্তির সমতুল্য ভর বা কার্যকর ভর আছে, ঠিক না? তো কি লিখবি, ই সমান এমসি স্কোয়ার, ই সমান এমসি স্কোয়ার, তাহলে এম সমান কত হবে, ই বাই সি স্কোয়ার। যে ফোটনের শক্তি ই, তার কার্যকর ভর কত হবে, ই বাই সি স্কোয়ার। বেশ, এখানে কি লিখবো, এটা হচ্ছে কি ফোটনের কার্যকর ভর। ঠিক আছে, ফোটনের কার্যকর ভর, যাকে ইংরেজিতে লিখে এম এফেক্টিভ বলে লেখে, কার্যকর ভর। একে আর কিছু আমি চেঞ্জ করতে চাইছি, কি চেঞ্জ করতে চাইছি, ই সমান, একটু আগে পড়েছি ফোটনের শক্তি ই সমান এইচ নিউ, আবার এটাও লিখেছি এইচ সি বাই ল্যামডা, তাই না? তাই, তাহলে আমি কিছু ফর্মুলা এখানে লিখছি, আমি লিখতে পারি এইচ নিউ বাই সি স্কোয়ার লেখা যেতে পারে, অথবা আরো লেখা যেতে পারে এইচ সি বাই ল্যামডা, নিচে কিন্তু একটা সি স্কোয়ার ছিল। এগুলো একটা একটা ফরম্যাট হচ্ছে, ঠিক আছে, যে যেখান থেকে যেমন কোশ্চেন দেবে। একটা যদি সি কেটে যায় তাহলে কত হবে, এইচ বাই সি ল্যামডা, এইচ বাই সি ল্যামডা। বেশ, এগুলো সব কিন্তু কার্যকর ভরের ফর্মুলা। আমি কোথা থেকে এসেছি, ই সমান এম সি স্কোয়ার, তাহলে এম সমান ই বাই সি স্কোয়ার। ই কে আমি এইচ নিউ লিখতে পারি, এইচ নিউ কে আমি এইচ সি বাই ল্যামডা লিখতে পারি। ব্যাস, এতটা পর্যন্ত হয়েছে। এম এফেক্টিভের কি কি কোশ্চেন হতে পারে, যেমন যদি কারোর শক্তি দেওয়া থাকে, ধরো বললো একটি ফোটনের শক্তি হলো 100 ইলেকট্রন ভোল্ট, তার কার্যকর ভর কত, তাহলে আমি ই এর মান বসাবো, সি এর মান বসাবো। বললো একটি ফোটনের কম্পাঙ্ক 100 হার্জ, তার কার্যকর ভর কত, এইচ বসাবো, নিউ বসাবো, সি স্কোয়ার বসাবো। বললো একটা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 310 অ্যাংস্ট্রম, তাহলে তার কার্যকর ভর কত, এইচ বসাবো, সি বসাবো, ল্যামডা বসাবো। ঠিক আছে, যেমন বলবে। আচ্ছা, ডি ব্রগলি প্রকল্প আমরা পড়েছিলাম না, যে ল্যামডা সমান এইচ বাই পি। আচ্ছা, যদি ফোটনের কার্যকর ভর এম হয়, এম সমান এইচ সি বাই ল্যামডা হয়, এম সমান যদি এইচ বাই সি ল্যামডা হয়, তো এটা হচ্ছে কি ফোটনের কার্যকর ভর। আচ্ছা, ফোটনের বেগ কত, আলোর গতিবেগ। আচ্ছা, আমি যদি এখানে লিখি এম ইন্টু সি, এম মানে কি ভর, সি মানে কি বেগ, তার মানে ভর বেগ। আলোর গতিবেগ মানে ফোটনের গতিবেগ, এইচ বাই ল্যামডা। এম সি মানে কি ভরবেগ পি, তাহলে পি সমান কি হলো, পি সমান এইচ বাই ল্যামডা, তাহলে ল্যামডা সমান কি হচ্ছে, এইচ বাই পি। এটাই তো আমাদের ছিল কি ডি ব্রগলি প্রকল্প, ঠিক কিনা বল? প্রমাণ দেবে না, বাট আমরা করছি এরকম করে। তাহলে কি হচ্ছে, ফোটনের স্থির ভর জিরো, বাট একটা কার্যকর ভর আছে এবং তার জন্য একটা ভরবেগও আছে। তাহলে ফোটন এমন একটা কণা যার স্থির ভর জিরো, বাট তার ভরবেগ আছে। এই পর্যন্ত লিখে আসবি, তারপরে আমি হচ্ছে কি করব, এগুলো যে আমি পয়েন্টের মধ্যে লিখে লিখে যাচ্ছি, যদি তোকে বলে ফোটনের ধর্ম লেখো তিনটি, তো কিরকম লিখবি, ফোটনের আধান নিস্তড়িত, ঠিক আছে, ফোটনের কোনো আধান নেই। 2, ফোটনের স্থির ভর শূন্য। 3, একটি ফোটনের শক্তি হচ্ছে ই সমান এইচ নিউ, যেখানে নিউ হচ্ছে বিকিরণের কম্পাঙ্ক। তারপরে কি লিখবি, ফোটনের স্থির ভর জিরো কিন্তু কার্যকর ভর আছে এবং তার জন্য ভরবেগ আছে। ক্লিয়ার? বেশ, এই পর্যন্ত হলো। তাহলে ফোটনের কিন্তু একটা সুনির্দিষ্ট ভর বেগ আছে। তাহলে এবার একটা কোশ্চেন লেখ, যে ফোটন ফোটনের স্থির ভর শূন্য হলেও এর একটি সুনির্দিষ্ট ভরবেগ আছে, প্রমাণ কর। ফোটন ফোটনের স্থির ভর শূন্য হলেও এর একটি সুনির্দিষ্ট ভরবেগ আছে, প্রমাণ কর। ফোটনের স্থির ভর শূন্য হলেও ফোটনের একটি সুনির্দিষ্ট ভরবেগ আছে, প্রমাণ করো। ঠিক আছে, আমি দুটো টাইপের অ্যান্সার লিখে দিচ্ছি, যার যেটা পছন্দ হয় সেটা লিখতে পারিস। প্রথমে লেখ যে প্রতিটি ফোটনের
প্রতিটি ফোটনের শক্তি E সমান h নিউ, যেখানে নিউ হচ্ছে বিকিরণের কম্পাঙ্ক, আর h হচ্ছে কি প্ল্যাঙ্ক ধ্রুবক। ঠিক, প্রতিটি ফোটনের শক্তি E সমান h নিউ, যেখানে নিউ হচ্ছে বিকিরণের কম্পাঙ্ক, h হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক। ঠিক হলো। এবার লেখ, যেহেতু প্রতিটি ফোটনের শক্তি আছে, অ্যাকচুয়ালি আমি লিখেছি, আরেকবার লিখছি, ওই কথাগুলোই লিখছি। যেহেতু প্রতিটি ফোটনের শক্তি আছে, তাই তার সমতুল্য ভর আছে। ঠিক আছে, তাই তার সমতুল্য ভর আছে। আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সূত্র অনুযায়ী, ভর ও শক্তির তুল্যতা সূত্র অনুযায়ী ফোটনের কার্যকর ভর m সমান e/c², c সমান শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, c সমান শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। এবার লিখবো কি, m সমান h নিউ বাই c স্কয়ার, m সমান h c বাই ল্যামডা ইন্টু c স্কয়ার, m সমান h বাই c ল্যামডা, বা mc সমান h বাই ল্যামডা, e সমান h বাই ল্যামডা। e সমান ফোটনের ভরবেগ সমান m ইন্টু c। তাহলে আমরা এখান থেকে লাস্ট পর্যন্ত কি দেখালাম, যে ফোটনের একটা ভরবেগ আছে, ঠিক না? ঠিক আছে, এটা হচ্ছে, আমরা এরকম করে লিখতে পারি। ঠিক আছে, আর যদি কেউ ছোট করে লিখতে চাস, অথবা দিয়ে লিখতে পারিস, আমার মনে হয় ওটা আরো সহজ হতে পারে অনেকের ক্ষেত্রে। এটা আমি দুটো কেন করাচ্ছি, অ্যাকচুয়ালি প্রমাণ যে দুটো জানা এটা কথা নয়, প্রমাণটা একটাই লিখতে হবে, বাট দুটো করছি এই কারণে, দেখা গেল কোনো একটা পার্টে কোশ্চেন আসতে পারে, ধরো দিয়ে দিল, বললাম না যে ধরো ল্যামডা দেওয়া আছে, এম বার করতে বলেছে, তাহলে এটা দিয়ে যেতে পারবে এই ক্যালকুলেশন। অথবা আমি এরপরে যেটা বলছি সেখান থেকেও কিছু কিছু ক্যালকুলেশন কোথাও অঙ্কতে লাগতে পারে, তাহলে ওটার অথবা দিয়ে লিখবি, লেখ আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুসারে কোন কণার স্থির ভর m0, আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুসারে কোন কণার স্থির ভর m0, এবং ভরবেগ p হলে কণাটির শক্তি E সমান √p²c² প্লাস m0² c⁴, এরকম একটা ফর্মুলা হচ্ছে। আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুসারে কোন কণার স্থির ভর m0 ও ভরবেগ p হলে কণাটির শক্তি E সমান √p²c² প্লাস m0² c⁴। ক্লিয়ার? বেশ, এটা হলো। হ্যাঁ,
এবারে আমি কি লিখবো, যে ফোটনের স্থির ভর কত? ফোটনের স্থির ভর 0। এবার লিখবি কি, ফোটনের স্থির ভর 0 হয়, তাই m0 সমান, আমি 0 বসালাম, তাহলে ই সমান কত হবে, √ওভার পি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে ই সমান কত হচ্ছে, পি সি। তাহলে পি সমান কত হচ্ছে, ই বাই সি। এটাই তো ভরবেগ। এটা আরো ইজি, বাট ফর্মুলা মনে রাখতে হবে। ঠিক আছে, ফর্মুলা মনে রাখতে হবে। বেশ, তাহলে কি কি হলো, যে এবারে নিচে লিখে দিবি, অতএব ফোটনের স্থির ভর 0 হলেও তার একটি সুনির্দিষ্ট ভরবেগ আছে। ফোটনের স্থির ভর 0 হলেও তার একটি সুনির্দিষ্ট ভরবেগ আছে। হয়েছে, অসুবিধা নেই। এবারে হেডিং লিখবি, স্টার দিয়ে লেখ যে ফোটন সংখ্যা নির্ণয়। ফোটন সংখ্যা নির্ণয় দু টাইপ আমি এখানে দেখি, অনেক হয়, ঠিক আছে, বাট আমি যেটুকু লাগছে সেটুকু বলছি। ফোটন সংখ্যা নির্ণয়, প্রথম হচ্ছে কি, 1 নম্বর, উৎস থেকে নির্গত ফোটন সংখ্যা। আরেকটা হচ্ছে কোন তলের ওপর আপতিত ফোটন সংখ্যা। একটা হচ্ছে কি, উৎস থেকে নির্গত ফোটন সংখ্যা, একটা হচ্ছে তলের উপর আপতিত ফোটন সংখ্যা। মানেটা কি, মানে ধরো আমি বললাম এটা, এখানে একটা বাল্ব আছে, এটা একটা বাল্ব আছে, এই বাল্ব থেকে চারদিকে বিকিরণ ছড়াচ্ছে, ঠিক আছে, এই বাল্ব থেকে চারদিকে বিকিরণ ছড়াচ্ছে, তাহলে এর জন্য কি হবে, বিকিরণ মানে কি, ফোটন দেওয়া থাকবে, কি বাল্বের ক্ষমতা দেওয়া থাকবে, বলবে এই সময়ে কত ফোটন নির্গত হবে, ঠিক আছে, এরকম। আর কি, ধরো এইরকম একটা তল আছে, এই তলের ক্ষেত্রফল দেওয়া থাকবে তোকে, ক্ষেত্রফল হচ্ছে কি এ, এই তলের উপরে বিকিরণ এসে পড়ছে, আলোক রশ্মি, আপাতত আমি এর উপরে লম্বভাবে এসে পড়ছে, আমি নিচ্ছি কোন অ্যাঙ্গেল করে পড়লে কি হবে, উম, আয়তক্ষেত্রের উপর পড়লে কি হবে, এ তো অনেক কিছু করা যায়, বাট আমরা সহজ সাধারণ এটাই নিচ্ছি যে লম্বভাবে এসে পড়ছে ক্ষেত্রফলে। বেশ, ঠিক আছে। হুম। এইখানে দেওয়া আছে কি, যে উৎসের ক্ষমতা, উৎসের ক্ষমতা দেওয়া আছে কি পি, উৎসের ক্ষমতা কত দেওয়া আছে, পি। পি মানে হচ্ছে কি পাওয়ার। ঠিক, প্রথমে এই সাইডটা করে নি, উৎসের ক্ষমতা দেওয়া আছে কত, পি। ধরো তোকে বললো যে আহ, এখান থেকে যে, এখান থেকে যে বিকিরণ নির্গত হচ্ছে তার কম্পাঙ্ক দিতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, এমনি সহজভাবে বল, ক্ষমতা মানে কি, ক্ষমতা মানে একক সময়ে যে পরিমাণ শক্তি নির্গত হচ্ছে, নাকি না, একক সময়ে যে পরিমাণ শক্তি নির্গত হচ্ছে। আমি সহজ উদাহরণ দিয়ে বলছি, শোন। আমি ধরো বললাম যে কোনো বাল্বের ক্ষমতা 100 ওয়াট, এর মানে 1 সেকেন্ডে 100 জুল শক্তি এ ছাড়ছে, নাকি না। কোনো একটা উৎসের ক্ষমতা 100 ওয়াট মানে কি, 1 সেকেন্ডে কত শক্তি ছাড়ছে, 100 জুল। এটা নিয়ে কারো সমস্যা আছে কিনা বল, ঠিক আছে।
আচ্ছা, আমি যদি বলি এই উৎস থেকে যে ফোটনগুলো নির্গত হচ্ছে তাদের প্রত্যেকের শক্তি 2 জুল করে। ভালো করে শোন, এই উৎসটার ক্ষমতা 108 মানে কি 1 সেকেন্ডে 100 জুল শক্তি ছাড়ছে। আর আমি বলছি যে বিকিরণ ছাড়ছে তার যে ফোটন গুলো, একটা একটা শক্তি আমি ক্যালকুলেট করতে পারি, ই সমান এইচ নিউ এইচ সি বাই ল্যামডা করতে পারি। একটা একটা ফোটনের শক্তি 2 জুল, 1 সেকেন্ডে 100 জুল শক্তি ছাড়ছে। একটা ফোটনের শক্তি 2 জুল, তাহলে 1 সেকেন্ডে কটা ফোটন ছেড়েছে? 50টা, নাকি না? তার মানে আমি কি করলাম, পাওয়ার মানে একক সময়ে কি পরিমাণ শক্তি ছাড়ছে, আর আমি যদি একটা ফোটনের শক্তি দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো, একক সময়ে কটা ফোটন যাচ্ছে। তাহলে আমি লিখবো একক সময়ে নির্গত ফোটন সংখ্যা কি হবে, একক সময়ে নির্গত ফোটন সংখ্যা সমান পি বাই, মানে ক্ষমতা, ক্ষমতা মানে কি একক সময়ে যে পরিমাণ শক্তি ছাড়ছে, বাই একটা ফোটনের শক্তি আমি লিখতে পারি এইচ নিউ, বা পি বাই লিখতে পারি এইচ সি বাই ল্যামডা, অথবা আমি লিখতে পারি পি ল্যামডা বাই এইচ। চলবে? ঠিকঠাক, সিম্পল। 1 সেকেন্ডে কত শক্তি ছাড়ছে, পি। 1 সেকেন্ডে শক্তি ছাড়ছে পি, একটা ফোটনের শক্তি দিয়ে ভাগ করে দিলে 1 সেকেন্ডে কটা ফোটন যা ছাড়ছে পাওয়া যাবে, হ্যাঁ কি না? পাওয়া যাবে, একদম। তাহলে কি হলো, একক সময়ে নির্গত ফোটন সংখ্যা হচ্ছে কত, পি বাই একটা ফোটনের শক্তি। সোজা কথা, পি বাই একটা ফোটনের শক্তি। বেশ। আচ্ছা, যদি এখানে বলে দেয়, এরকম করে ক্যালকুলেট করার পরে যদি বলে দেয় 5 মিনিটে কটা ফোটন ছাড়ছে। আচ্ছা, 1 সেকেন্ডে যদি 50টা ফোটন ছাড়ে, তাহলে 5 মিনিট মানে কত সেকেন্ড, গুণ করে দিলে হয়ে যাবে কিনা? হবে, করা যাবে। আসছে, তাহলে আমি বলতে পারি টি সেকেন্ডে নির্গত ফোটন সংখ্যা কি হবে, টি গুণ করে দে, হ্যাঁ কি না? টি সেকেন্ডে নির্গত ফোটন সংখ্যা কি হবে, 1 সেকেন্ডে যে ফোটনটা এসছে পি ল্যামডা বাই এইচ সি, তার সঙ্গে টি গুণ করে দিলেই হয়ে যাবে, আর কি হবে, টি সেকেন্ডে নির্গত ফোটন সংখ্যা। একদম ঠিক আছে না? এটা হলো উৎস থেকে নির্গত ফোটন সংখ্যা। সহজ করে দেখ, একদম ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়া করার দরকার নেই। এইদিকে আছে কি, কোন তলের আপতিত ফোটন সংখ্যা। এখানে যখন আলো এসে পড়ছে, এখানে ক্ষমতা দেওয়া থাকবে না, ক্ষমতা কোনো উৎসের হয়। কিন্তু কোনো রশ্মি যখন যাচ্ছে তাকে আমরা বড়জোর বলতে পারি রশ্মির তীব্রতা কত। এখানে তীব্রতা দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে, তীব্রতা। এর তীব্রতা ধরো দেওয়া আছে কত, আই। আমাকে বল তীব্রতা মানে কি ছিল, তীব্রতার ডেফিনেশন কি ছিল, তীব্রতা মানে শক্তি একক ক্ষেত্রফলে আর একক সময়ে, নাকি না? শক্তি একক ক্ষেত্রফলে একক সময়ে। তখন ধরো বললো যে আই তীব্রতার আলো এ ক্ষেত্রফলে এসে পড়েছে, টি সময়ে কটা ফোটন এসে পড়বে। ক্লিয়ার? তাহলে দেখ, আমি চাইছি কি, যদি আমি দেখে নিই যে টি সময়ে কত শক্তি এসে পড়েছে, সাপোজ আমি উদাহরণ দিলাম, এই এ ক্ষেত্রফলে আই তীব্রতার আলো টি সময় ধরে এসে পড়ার ফলে মোট শক্তি এসে পড়েছে 100 জুল। মোট শক্তি এসে পড়েছে 100 জুল, একটা ফোটনের শক্তি 2 জুল, তাহলে আমি ফোটনের সংখ্যা পেয়ে যাব। তাহলে আমি চাইছি কি, পুরো শক্তি বার করে দিতে। শক্তি মানে কি আসবে, শক্তি মানে আসবে তীব্রতা। তীব্রতা কত ক্ষেত্রফলে এসে পড়েছে, এ ক্ষেত্রফলে। কত সময় এসে পড়েছে, টি সময়। যদি 1 সেকেন্ড বলে তাহলে টি এর মান 1, যদি 1 সেকেন্ড বলে তাহলে কি হবে, টি এর মান 1 হবে। তাহলে এটা হলো কি, মোট শক্তি টি সময়ে যে পরিমাণ শক্তি এসে পড়েছে। তাহলে বল টি সময়ে টি সময়ে আপতিত ফোটন সংখ্যা কত হবে, আপতিত ফোটন সংখ্যা কত হবে, না টি সময়ে যে পরিমাণ শক্তি এসে পড়েছে আই এ টি, শোন শোন, আই এসছিল শক্তিকে ক্ষেত্রফল আর সময় দিয়ে ভাগ করে, শক্তি পাবো কোথা থেকে, আইর সঙ্গে ক্ষেত্রফল আর সময় গুণ করে, এটা হলো মোট শক্তি।
বাই একটা ফোটনের শক্তি কত হবে, hc বাই ল্যামডা। তাহলে আপতিত ফোটনের সংখ্যা পাওয়া যাবে। যদি বলে 1 সেকেন্ডে কটা ফোটন পড়ে, বাস টি এর মান 1, কি টি এর মান 1। সবকিছু ছোট ছোট জিনিস আমি একসঙ্গে বলে দিয়েছি। এবার আমি করব অঙ্ক, এক এক করে দেখ কি কি করছি। একটা একটা অঙ্ক নেবো যার অনেকগুলো পার্ট থাকবে, তাহলে সব জিনিস ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। হয়েছে? আচ্ছা, লেখ কোশ্চেন লেখ। কোনো বিকিরণে বাহিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, কোনো বিকিরণে বাহিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 310 অ্যাংস্ট্রম। কোনো বিকিরণে বাহিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 310 অ্যাংস্ট্রম, ঠিক আছে। কোনো বিকিরণে বাহিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 310 অ্যাংস্ট্রম, বাস এটুকুই। এখানে ডেটা কি কি দেওয়া আছে, c সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, h দেওয়া আছে 6.63 10⁻³ জুল সেকেন্ড, এগুলো দেওয়া আছে। আমি কি কি বার করব এখান থেকে। নাম্বার 1, ফোটনের শক্তি ইলেকট্রন ভোল্ট এককে কত। প্রথম, আমি একসঙ্গে সব কোশ্চেন লিখছি না, তাহলে পুরো একদম ঘন্টা হয়ে যাবে, একটা একটা করে লিখে যাচ্ছি। ফোটনের শক্তি কত, প্রথমে দেখ ই সমান কি হবে, দেখ ল্যামডা দিয়ে লিখতে হবে, ই সমান ল্যামডা দিয়ে লিখতে হবে। কি লিখবো, এইচ নিউ আমি লিখতে পারি, আর একটা কি লিখতে পারি, এইচ নিউ বাই ল্যামডা। হ্যাঁ, ডাইরেক্ট ফর্মুলা কি লিখেছিলাম, 12400 বাই ল্যামডাকে কি লিখবো, অ্যাংস্ট্রম এককে, তাহলে উত্তর আসবে ইলেকট্রন ভোল্ট এককে। তাহলে কত আসবে, 12400 বাই ল্যামডার মান 310 অ্যাংস্ট্রম এককে রেখেছি, তাহলে ইলেকট্রন ভোল্ট এককে আসবে কত, একটা শূন্য কেটে যাবে, 440 ইলেকট্রন ভোল্ট শক্তি, ঠিক হবে কিনা, 40 ইলেকট্রন ভোল্ট। একে চাইলে জুল এককে করা যেতে পারে, করা যেতে পারে। জুল এককে কত হবে, জুল এককে শক্তি কত হবে, ই সমান 40 ইলেকট্রন ভোল্ট মানে কত, 1.6 10⁻⁻19 জুল, ক্যালকুলেশন করলে যেটা হয়, ঠিক। তারপরে এটা হলো 1 নম্বর। 2 নম্বর, ফোটনের কম্পাঙ্ক কত, মানে নিউ জিজ্ঞেস করছেন, নিউ নিউ কত। তাহলে দেখ তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, বেগ জানি, কম্পাঙ্ক, তাহলে কি হবে, সি সমান নিউ ল্যামডা, তাহলে নিউ কত হবে, সি বাই ল্যামডা। সি কত, 3 × 10⁸, ফোটনের বেগ কিন্তু এটাই। আচ্ছা, ল্যামডা কিন্তু অ্যাংস্ট্রম একক আছে 310, অ্যাংস্ট্রম মানে 10⁻10, কেন কি আমি ওপরে নিয়েছি এসআই এককে, মিটার পার সেকেন্ড। তো এগুলো কাটলে কি এটা দেখ, এটা কিন্তু মিটার পার সেকেন্ড আর এটা হচ্ছে কিন্তু মিটার। তো ফাইনালি যেটা উত্তর আসবে, 3/310 গুণ 10⁻18 2⁻⁻1 মানে, বা হার্জ আমি লিখতে পারি। এবারে ভাগ করে অ্যান্সার আনতে হবে কত হচ্ছে, ক্লিয়ার। 3, ফোটনের ভরবেগ কত, ফোটনের ভরবেগ কত। ভরবেগ কোনটা দিয়ে যাবে, ডি ব্রগলি প্রকল্প দিয়ে,
ল্যামডা সমান এইচ বাই পি, ল্যামডা সমান এইচ বাই পি, তাহলে পি সমান কত হবে, এইচ বাই ল্যামডা, পি সমান এইচ বাই ল্যামডা। এইচ এর মান বসাবো কত, 6.63 10 টু দি পাওয়ার মাইনাস 34, 6.63 10 টু দি পাওয়ার মাইনাস 34। ল্যামডা কত বসাবো, 310, যেহেতু আমি ওকে এইচ কে এসআই কে রেখেছি, তাহলে ল্যামডাকে রাখবো কি, ল্যামডাকেও রাখবো এসআই কে, মানে মিটার, মানে 10 টু দি পাওয়ার মাইনাস 10। তাহলে ভরবেগের একক কিসে আসবে, ভরবেগের একক, ভর মানে কেজি, বেগ মানে মিটার পার সেকেন্ড, কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1। ক্লিয়ার? হয়েছে? কত নম্বর হলো, 3 নম্বর। ক্লিয়ার? 4 নম্বরে লিখবো উৎসের ক্ষমতা 100 ওয়াট হলে ওই উৎস থেকে, ওই উৎস থেকে 1 মিনিটে কতগুলি ফোটন নির্গত হবে, কতগুলি ফোটন নির্গত হবে। আমি তোদেরকে এমন করে পুরো সাজিয়ে দিচ্ছি, কোথাও কিছু খুঁজতে হবে না, পুরো, মানে কি এই একটা চ্যাপ্টারের উপর 4 মার্কস আছে, ছোট ছোট কোশ্চেন হবে, ঠিক আছে, অঙ্ক টাইপের হবে বেশি। তাহলে উৎসের ক্ষমতা 100 ওয়াট হলে ওই উৎস থেকে 1 মিনিটে কতগুলি ফোটন নির্গত হবে। শোন, আগে কি বলছি শোন, উৎসের ক্ষমতা পি দেওয়া আছে, হুম, উৎসের ক্ষমতা পি দেওয়া আছে, মানে কি 1 সেকেন্ডে পি পরিমাণ শক্তি ছাড়ছে। তাহলে আমি কি করব, 1 সেকেন্ডে নির্গত ফোটন সংখ্যা কি হবে, 1 সেকেন্ডে নির্গত ফোটন সংখ্যা কি করে হয়, নির্গত ফোটন সংখ্যা সমান কি লিখবো, পি বাই ক্ষমতা বাই একটা ফোটনের শক্তি, মানে এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা। ক্লিয়ার? এইচ সি বাই ল্যামডা, 1 সেকেন্ডে নির্গত ফোটন সংখ্যা। তাহলে 1 মিনিট মানে কি, 1 মিনিট বা 60 সেকেন্ডে নির্গত ফোটন সংখ্যা কত হবে, পি ল্যামডা এইচ সি গুণ কত হবে, 60। ঠিকঠাক আছে কিনা বল, ক্ষমতা বাই একটা ফোটনের শক্তি, মানে কি 1 সেকেন্ডে কটা ফোটন নির্গত হয়েছে। এখানে এবার আমি মান বসাবো, কত, পি এর মান কত, 100 ওয়াট, পি কত দিয়েছে, 100 ওয়াট, ল্যামডা 310 অ্যাংস্ট্রম, 310 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার গুণ 60, ঠিক আছে, বাই এইচ সি, এইচ এর মান কত, 6.63 10 টু দি পাওয়ার মাইনাস 34, সি হচ্ছে কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ঠিক আছে কিনা বল, একদম হবে কিনা বল, ঠিকঠাক আছে। দেখ ভালো করে কোনো সমস্যা আছে কিনা। আমি একটা নাম্বার বলছি, সেটা একবার আমি দেখে নিচ্ছি কত হচ্ছে, একবার ক্যালকুলেটরে করে দেখে নিচ্ছি। আমার কাছে ক্যালকুলেটর আছে, বলছি বলছি, দাঁড়া 1 মিনিট। হ্যাঁ,
দেখি ক্যালকুলেটর দেখি একটু। বলছি ওই নাম্বারটা, তাহলে ক্যালকুলেশন অনেকটা ইজি হয়ে যাবে। এই যে ক্যালকুলেশন না, 1/8c, যেটা এই যে কোথাও এসছে 1/8c, যেখানে যেখানে 1/8c এসছে সেটাকে তোরা লিখতে পারিস 5.24 লিখতে পারিস, 5.024 ইন্টু 10⁻²4। বাদ বাকিটা হচ্ছে কি যে এইটা 100, আমি এখানে লিখতে পারি 1/8c এর মান, এরকম লিখে দিচ্ছি 1/8c এর মান, এটা পুরোটা হচ্ছে 5.24 বা 27 এরকম কিছু, 5 লিখেও করতে পারিস, 5 × 10⁻²4 হচ্ছে। মানে হ্যাঁ, যেখানে 1/8c থাকবে যেখানে যেখানে, সেখানে আমরা কিন্তু এটাকে করতে পারি 5 × 10⁻²4। ঠিক আছে, এত পর্যন্ত যে কোশ্চেন গুলো হলো একবার করে দেখ, পুরোটা বলছি। এবার সবাই ছায়া প্রকাশনী বইয়ের উদাহরণ 1, 2, 3, 1, 2, 3 এবং 5, এই যে কোশ্চেন গুলো আছে উদাহরণের, বাস উদাহরণটা দেখে বল যে কোন কোনগুলো করা যাবে। ঠিক আছে, কোন কোনগুলো করা যাবে। প্রথম যে কোশ্চেন আছে এক একটা উদাহরণের একের যে কোশ্চেন আছে, বলছে যে 4950 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের শক্তি ইলেকট্রন ভোল্ট এককে নির্ণয় করো, এর ভরবেগ। করা যাবে না? একের কোশ্চেন, এই একের কোশ্চেন দেখ কি বলেছে, বলছে 4950 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের শক্তি ইলেকট্রন ভোল্ট এককে নির্ণয় করো। তাহলে অ্যাংস্ট্রম দেওয়া আছে, জিজ্ঞেস করছে ইলেকট্রন ভোল্ট এককে, তাহলে আমি সোজা বসাবো কি ই সমান 12400। দুইয়ের কোশ্চেন বলছি ই সমান 12400 ল্যামডাকে আমি অ্যাংস্ট্রম এককে নিলাম, ইলেকট্রন ভোল্ট, তো এখানে 12400 ল্যামডা হবে কত, 4950 ইলেকট্রন ভোল্ট। জাস্ট ভাগ করে দিতে হবে, একটু করলে হয়ে যাবে। এবারে বলেছে এই ফোটনের ভরবেগ কত, ল্যামডা সমান h/p, ডি ব্রগলি ফর্মুলা থিওরি থেকে হচ্ছে, তাহলে p সমান কত হবে, h/ল্যামডা। সেখানে h এর মান কি হবে না, h এর মান হচ্ছে 6 পয়েন্ট, এখানে দেওয়া আছে 6.62 10⁻27 আর্ক সেকেন্ড দেওয়া আছে, ওকে 10⁻34 জুল সেকেন্ডেই কর। আর ল্যামডা হচ্ছে কত, 4950 অ্যাংস্ট্রম এককে দেওয়া আছে, তাকে 10⁻10 মিটার করে দেবে। করলে কি আসবে, এগুলো সব কেজি মিটার পার সেকেন্ড এককে চলে আসবে কি ভরবেগ। প্রথম কোশ্চেন করা যাবে, বাকি ক্যালকুলেশন হলো। প্রথম অঙ্ক পড়ে দেখ হচ্ছে কিনা। ফার্স্ট কোশ্চেন উদাহরণ, পেজ নাম্বার হচ্ছে কত, 274, ছায়া প্রকাশনী বই, পেজ 274, উদাহরণ একের কোশ্চেন বলেছে। এরপরে দেখ উদাহরণ 2 এর কোশ্চেন কি বলেছে, এরপরে উদাহরণ 2 এর কোশ্চেন কি বলেছে, যে 25 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি উৎস থেকে, উদাহরণ 2 এর কোশ্চেন, 25 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি উৎস থেকে প্রতি সেকেন্ডে কত ফোটন উৎপন্ন করে, নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। করা যাবে না? ল্যামডা দেওয়া আছে কত, 6000 অ্যাংস্ট্রম, ল্যামডা দেওয়া আছে 6000 অ্যাংস্ট্রম। 2 এর কোশ্চেনে এখানে হচ্ছে কি ল্যামডা দেওয়া আছে, বলছে 25 ওয়াট ক্ষমতা সম্পন্ন উৎস থেকে প্রতি সেকেন্ডে কত ফোটন উৎপন্ন হবে। তাহলে উৎসের ক্ষমতা দেওয়া আছে কত, 25 ওয়াট। তাহলে 1 সেকেন্ডে নির্গত ফোটন সংখ্যা কি হবে, 1 সেকেন্ডে নির্গত ফোটন সংখ্যা কি করে করব না, ক্ষমতাকে
মানে উৎসের ক্ষমতাকে একটা ফোটনের শক্তি দিয়ে ভাগ করবো, হ্যাঁ কি না? এইচ সি বাই ল্যামডা, ঠিক কি না? এইচ সি বাই ল্যামডা। আচ্ছা, পি এর মান ধরো বসাবি কত? পি এর মান বসাবি কত না 25 ওয়াট, তাই তো? এবারে অনেকের কি মনে হচ্ছে যে এইচ সি বাই ল্যামডা, এখানে তাহলে 12,400 কে 6,000 দিয়ে ভাগ করে দেবো, কিন্তু শক্তি কিসে আসবে তখন? ইলেকট্রন ভোল্ট এককে আসবে, করতে পারবি না। এটা কি ক্ষমতা ওয়াট এককে আছে, তাই না? কি বললাম বুঝতে পেরেছিস কি? একে যদি কেউ বলিস যে আমি এইচ সি হচ্ছে 12,400 বাই ল্যামডা যেহেতু 6,000 অ্যাংস্ট্রমে আছে, চট করে বসিয়ে দেবো, দিলে যে শক্তির এককটা আসবে সেটা কি এককে আসবে? ইলেকট্রন ভোল্ট এককে। কিন্তু ক্ষমতা তো জুল পার সেকেন্ড এককে আছে না, করলে হবে না। তাহলে আমাকে কি করতে হবে না, এইচ সি যেটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা, যেটা এইচ সি ওপরে তুই ল্যামডা নিয়ে যা, কত হচ্ছে 6,000 অ্যাংস্ট্রম। 6,000 অ্যাংস্ট্রম মানে কত? 10⁻⁻10 অ্যাংস্ট্রম। এই যে 1/8c না, এর মান কত বলছি? 1/8c এর মান 5.024। তুই 5 লিখতে পারিস, 5 ইন্টু 10⁻24। মানে প্রথমে যদি 1/8c থাকে, একে তুই ডাইরেক্ট লিখতে পারিস কত? 5 ইন্টু 24। ওপরে থাকলে তো গুণ করা সহজ, নিচে থাকলে ভাগ করা কঠিন না, এই জন্য আমরা এরকম লিখেছি। 1/8c এর মান 5 ইন্টু 10⁻4, এটা হচ্ছে 25, এটা হচ্ছে কত 6,000, এটা হচ্ছে 10⁻10। কতটা ক্যালকুলেশন ইজি হয়ে গেল না? সব গুণ করা যাবে কিনা? তো একে তুই করতে পারিস কত? এটা হচ্ছে 25×5 = 125, 25×5 = 125, আর একটা 6 নিয়ে নিলাম আমি এখানে। আর পাওয়ারে সব চলে যাবে কত? 10⁻24 আছে, -10 আছে, আর এর কাছে আছে 3, মানে +3। করলে কত হচ্ছে একবার বল? 25×6 625 হবে না? দেখি কত হচ্ছে, 6×5 = 30, 3 12 × 3 = 15, 1 7 750 হচ্ছে। আর এটা হচ্ছে কত? 10⁻10⁻, এটা কত হচ্ছে 27, 27 থেকে 10 গেলে 17। উত্তর কত আছে এখানে? ওই তো হয়ে গেছে 7.55, প্রায় 7.55 ইন্টু 10⁻, কত হচ্ছে 19। 0.2 ঘর পিছিয়ে দিয়েছি, সংখ্যা ছোট হয়ে গেছে, তাহলে কি হবে? পাওয়ারে বড় করতে হবে। হ্যাঁ, আচ্ছা, যদি আমরা ওখানে নিতাম তাহলে ওরকম হতো। অ্যাকচুয়ালি দেখ, আমাদের উত্তর কিন্তু চলে আসছে, 7.5 রেখে করলেও হবে। 7.5, প্রায় 7.5 ইন্টু 10⁻19। কত ইজি হয়ে গেল দেখ ক্যালকুলেশন। এইচ আর সি এর মান যদি তুই বসিয়ে করিস না, লিটারালি তুই করতে পারবি না, ভাগ করতে পারবি না কখনো। বোঝা গেল? তো আমাদের সমস্যা হচ্ছে যেটা, যে এই যে একটা জায়গায় যে শক্তি ইলেকট্রন ভোল্ট এককে করার জন্য আমরা এটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আগের দিন যেমন একটা জায়গায় বলেছিলাম যে ইলেকট্রনের যে তরঙ্গ দৈর্ঘ্য যেটা হচ্ছে সেটা 12.27/√v বলেছিলাম আগের দিন। আজকেরও এরকম বলছি কি, আজকে দুটো ফরম্যাট বলেছি এখানে, যে 12,400 বাই ল্যামডাকে অ্যাংস্ট্রম এককে লিখলে ইলেকট্রন ভোল্ট এককে আসবে। আর যখন কোনো ক্যালকুলেশনে দেখবি 1/8c এসে গেছে নিচে, ওই 1/8c কে তুই ডাইরেক্ট কত লিখতে পারিস? ডাইরেক্ট লিখতে পারিস 5 ইন্টু 10⁻, মানে 5.05 করতে পারিস, 5.025 এরকম করতে পারিস, করে বাদ বাকি ক্যালকুলেশন, বাট 5 নিয়ে চললে হবে। 5 ইন্টু 10⁻24 ক্যালকুলেটরে করতে করে দেখতে পারিস, ওটাই আসবে। অ্যাকচুয়ালি এক্সাক্ট যদি আমি বলি না, আমি বলে দিচ্ছি এক্সাক্ট কত হচ্ছে। প্ল্যাঙ্কের ধ্রুবককে 6.625 ধরছে অনেক জায়গায়, এই জন্য আমি ওটাই দেখছি। প্লাস মানটা আমি বলে দিচ্ছি কত হবে। 1/8c আমি ক্যালকুলেট করে বলছি। 1/8 এর মান যদি আমি 6.625 নিই, 10⁻−34 নিই, সি হচ্ছে কত? 3 ইন্টু 10⁸। এর আমি ক্যালকুলেশন করে বলছি কত হচ্ছে, সেটাই তোরা মনে রেখে দিবি, সব জায়গায় কাজে লেগে যাবে। তাহলে এই চ্যাপ্টারে ক্যালকুলেশন থেকে বেঁচে যাবে আর যাই হোক, ঠিক আছে? না হলে মডার্ন ফিজিক্সে থিওরি ছোট ছোট সহজ করতে পারবি, ক্যালকুলেশনে কিন্তু মার খেয়ে যাবি, কেন কি ক্যালকুলেটর নেই আছে। চলো আমি বলছি এটা কত হচ্ছে। এখানে প্রথমে আমি লিখছি 6.625
ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10⁻8, এটা পুরো হলো 1 ডিভাইডেড বাই অ্যান্সার করলে 5.03 ইন্টু 10⁻24, এক্সাক্ট ডেটা এটা 5.03 ইন্টু 10⁻24 এরকম হচ্ছে। তো তুই যদি এটাকে 5.03 রেখে করতিস তাহলে দেখতিস 7.55 এক্সাক্ট চলে আসবে অ্যান্সার। বোঝা গেল কি? বেশ, আচ্ছা এবারে দেখ কি বলছি। আমরা যে পড়েছিলাম সেগুলো কি ছিল দেখ। প্রথমে ছিল তড়িৎচুম্বকীয় তরঙ্গতে গামা রশ্মি, তারপরে এক্স রশ্মি, তারপরে ইউভি, তারপরে ভিজিবল মানে দৃশ্যমান, তারপরে হচ্ছে কি ইনফ্রারেড মানে অবলোহিত, ইনফ্রারেড মানে অবলোহিত, তারপরে হচ্ছে কি রেডিও তরঙ্গগুলো ছিল না তড়িৎচুম্বকীয় তরঙ্গতে। গামা রশ্মি, এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, ভিজিবল মানে দৃশ্যমান, এটা হচ্ছে ইনফ্রারেড মানে কি অবলোহিত, আর এটা হচ্ছে কি রেডিও। দেখ এই ভিজিবলের মধ্যে কি রকম চলে আসছে না ভিভ জিও, VIBGYOR, নাকি না? আমি যেরকম সাজাচ্ছি সেরকম করে লিখবি। প্রথমে দেখ যদি আমি এই দিক থেকে যাই কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, তাহলে কি হবে, ল্যামডা বাড়ছে, ল্যামডা বাড়ছে, ঠিক না? আচ্ছা ল্যামডা যদি বাড়ে মানে আমি যদি বলি যে ইউভি রশ্মির ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আর রেডিও যে তরঙ্গ তার ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি হবে, রেডিও। আচ্ছা যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তার নিউ কি হয়, কম হয়। আবার আমরা পড়েছি ই সমান এইচ নিউ, যার নিউ কম হবে তার ইও কম হবে। তাহলে তোকে যদি বলা হয় যে এক্স রশ্মির ফোটন আর লাল বর্ণের আলোক রশ্মির ফোটন কার শক্তি বেশি হবে, এক্স রশ্মির ফোটন বেশি হবে। কেন কি এদিকে গেলে ল্যামডা বাড়ে তো নিউ কমে, নিউ কমে মানে কম্পাঙ্ক কমে মানে শক্তি কমে, তাহলে এদিকে গেলে কি হচ্ছে, শক্তি কমে যাচ্ছে, তাহলে উল্টো দিকে গেলে কি হবে, শক্তি বাড়বে, ঠিক না? এইগুলো কি হবে আলোক তড়িৎ ক্রিয়াতে এবার যখন শুরু হবে সেখানে আমরা এক এক করে দেখব কি হচ্ছে। ঠিক আছে, হলো। আচ্ছা এবার লেখ, আমরা এখানে কি কি জিনিস দেখছি দেখ। প্রথমে একটা হয় কি, একটা ফোটন কত শক্তি নিয়ে আসছে, আরেকটা হচ্ছে কি সবাই মিলে কত নিয়ে আসছে এরকম। মানে দেখ আমি যদি বলি যে এই একটা তল আছে, এই একটা তল আছে, একটা ফোটন কত শক্তি নিয়ে আসছে, এটা কি আলোক রশ্মির তীব্রতার উপর নির্ভর করবে নাকি কম্পাঙ্কের উপর নির্ভর করবে, কম্পাঙ্কের উপরে। কেন কি একটা ফোটনের শক্তি ফর্মুলা কি সমান এইচ নিউ, তাহলে একটা ফোটনের শক্তি কিন্তু আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করবে, ঠিক। আচ্ছা আমি যদি বলি তীব্রতা, তীব্রতা মানে কি একক ক্ষেত্রফলে একক সময়ে যে পরিমাণ শক্তি পড়ছে। আচ্ছা যদি বেশি তীব্রতর আলো হয় তাহলে বেশি শক্তি এসে পড়ছে এর উপরে, তাই না? বেশি শক্তি মানে কি একক সময়ে বেশি পরিমাণ ফোটন এসে পড়ছে, নাকি না? তাহলে এখানে আমরা কি বলবো যে দেখ এই তলে প্রথমে 10টা ফোটন এসে পড়ছে, তাহলে 10টা ফোটন মোট যে শক্তি নিয়ে আসবে, যদি 50টা ফোটন এসে পড়ে বেশি শক্তি নিয়ে আসবে, তাহলে মানে তীব্রতা বেশি। তাহলে কোথাও যদি তীব্রতা বেশি হয় তাহলে আমি কি বলবো, ওটাতে ফোটনের সংখ্যা বেশি আছে।
বোঝা গেল? আর একটা ফোটনের শক্তি মানে কি বলবো, ওই আলোর কম্পাঙ্ক কত। তাহলে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট লাইন, কেন কি পরে এই দুটো টার্ম নিয়ে কিন্তু খুব কনফিউশনে পড়ে যায় অনেকে। এই জন্য আমি লিখবো যে একটি ফোটনের শক্তি, একটি ফোটনের শক্তি কেবলমাত্র কেবলমাত্র বিকিরণের কম্পাঙ্কের উপর নির্ভরশীল, বিকিরণের কম্পাঙ্কের উপর নির্ভর করে। একটি ফোটনের শক্তি কেবলমাত্র বিকিরণের কম্পাঙ্কের উপর নির্ভর করে। যদি কোনো বিকিরণে ফোটনের সংখ্যা বৃদ্ধি পায়, যদি কোনো বিকিরণে ফোটনের সংখ্যা বৃদ্ধি পায়, তবে তার তীব্রতা বৃদ্ধি পায়। তার মানে বেশি তীব্র আলো মানে কি, বেশি সংখ্যক ফোটন আছে। ঠিক আছে, আমি ধরো বলছি প্রত্যেকটা ফোটনের শক্তি 2 জুল। একটা বিকিরণে 100টা ফোটন একসাথে যাচ্ছে, আর একটা বিকিরণে 1000টা ফোটন একসাথে যাচ্ছে। কে বেশি শক্তি নিয়ে যাবে? 1000। একক ক্ষেত্রফলে 1000টা এসে পড়ছে, তাহলে সেখানে তীব্রতা বেশি। কিন্তু একটা একটা ফোটনের শক্তি কিন্তু 2 জুলই আছে, হ্যাঁ কি না? একটা একটা ফোটনের শক্তি কিন্তু 2 জুল আছে। ধরো তোকে আমি একটা উদাহরণ দিচ্ছি, পরবর্তীকালে আমি যাচ্ছি কথায় কথায়, কিন্তু আমি ফটো ইলেকট্রিক এফেক্টের দিকেই যাচ্ছি। ধরো আমি তোকে সিম্পল উদাহরণ দিলাম, এই একটা তল, ধাতব তল, এর মধ্যে অনেক ইলেকট্রন আছে, এর মধ্যে অনেক ইলেকট্রন আছে। ইলেকট্রন কি আছে, এর মধ্যে আবদ্ধ হয়ে আছে। একে যদি বার করতে হয় কমসে কম একটা শক্তি দিতে হবে। আমি পরে সব সংজ্ঞা আসছি, আগে সিম্পল জিনিস বল। আমি ধরো বললাম যে এখানে যে ইলেকট্রন গুলো আছে না, এই ইলেকট্রন গুলো যেগুলো একদম পৃষ্ঠতলে আছে, তাকে বার করতে কিন্তু কম শক্তি লাগবে, যারা ভেতরে আছে তাদেরকে বেশি শক্তি লাগবে। তো এই একটা ইলেকট্রনকে বার করতে আমি ধরে নিচ্ছি উদাহরণ হিসাবে আমার 3 জুল শক্তির প্রয়োজন। পৃষ্ঠতলে থাকা একটা ইলেকট্রনকে বার করতে 3 জুল শক্তির প্রয়োজন, ঠিক না? আচ্ছা, তার মানে আমি ধরো একটা বিকিরণ এর উপরে ফেলছি, আলো, এর ফোটন আছে, সেই ফোটনগুলোর একটা একটা শক্তি আছে, হ্যাঁ কি না? ভালো করে শোন, এর এর ফোটন আছে, সেই ফোটনগুলোর একটা একটা শক্তি আছে। কনফার্ম এর একটা শক্তি কত হচ্ছে দেখ, নিউ আমি যত বলবো সেই অনুযায়ী ফোটনগুলোর শক্তি হবে। আমি ধরে নিচ্ছি এই ফোটনগুলোর শক্তি হচ্ছে 2 জুল। এখানে যদি এসে পড়ে, যদি কোনো ইলেকট্রনকে সেই শক্তিটা দেয়, তাহলে কি তাকে বার করতে পারবে? পারবে না। কেন কি, একে বার করতে 3 জুলের প্রয়োজন, বার করতে 3 জুলের প্রয়োজন, কিন্তু নিয়ে এসছে কত, 2 জুল, বার করতে পারবে না। আচ্ছা 2 জুল, ধরো 10টা ফোটন এসে পড়েছে, পারেনি, ঠিক আছে। আমি 2 জুলের 1000টা ফোটন নিয়ে এসে ফেলছি, তাতে কি পারবে? পারবেও না, তাতেও পারবে না। কেন কি, প্রত্যেকটা ফোটনের শক্তি তো 2 জুল করেই আছে। তার মানে এরকম বলা হয় যে লাল আলো ধরো কোনো ধাতব পৃষ্ঠে পড়েছে, অল্প তীব্রতা, এখান থেকে ইলেকট্রন বের হয়। যদি লাল আলোর তীব্রতা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কি ইলেকট্রন নির্গত করতে পারবে? পারবে না। কেন কি, লাল আলোতে যে ফোটন আছে তার শক্তি তো ফিক্সড। কেন কি, লাল আলোর কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য যা আছে তার শক্তি কিন্তু ফিক্সড। ওকে আমি তীব্র করা মানে কি, অনেকগুলো ফোটন এসে পড়বে, কিন্তু একটা ইলেকট্রনের সাথে এক চান্সে অনেকগুলো ইলেকট্রন, একটা ইলেকট্রনের সঙ্গে এক চান্সে অনেকগুলো ফোটন এসে ধাক্কা করে বের করে দেবে, এরকমটা নয়। অ্যাট এ টাইম একটা ফোটনের সঙ্গে একটা ইলেকট্রনের সংঘাত হবে, এবং এটা অনেক কম সময়, 10⁻⁻8 সেকেন্ডের মধ্যে, খুব কম সময়। তার মানে কি হলো, এই যে যে একটা ইলেকট্রনকে বার করতে পারবে কিনা, সেটা কিন্তু নির্ভর করছে একটা ইলেকট্রনের ওই পার্টিকুলার একটা ফোটনের শক্তি কত। যদি এই ফোটনটার শক্তি 4 জুল হয়, 4 জুল শক্তি নিয়ে আসবে, এর দরকার 3 জুল, 3 জুল হয়ে গেলে বাকি 1 জুল নিয়ে কি হবে, বেরিয়ে যাবে, হ্যাঁ কিনা বল। ধরো আমি বলছি যে এই ইলেকট্রনকে বার করতে 3 জুলের প্রয়োজন, এ নিয়ে এসছে কত, 5 জুল। শোন ভালো করে, এখানটাই সব সব সংজ্ঞা এর মধ্যে আছে, ঠিক আছে।
একটা ইলেকট্রনকে বার করতে শক্তি লাগছে 3 জুল, ফোটন নিয়ে এসছে 5 জুল। তাহলে যদি এই ইলেকট্রন বের হয়, যদি এই ইলেকট্রন বের হয়, নাও বের হতে পারে, ঠিক আছে, নাও বের হতে পারে, কখন সেটাও বলছি। যদি বাই চান্স বেরিয়ে যায়, তাহলে 3 জুল শক্তি ইলেকট্রনকে দেওয়া হয়েছে, এখান থেকে বের করতে, সরি 5 জুল দেওয়া হয়েছে, এখান থেকে ইলেকট্রনকে বের করতে 3 জুল খরচা হয়ে গেছে, তাহলে ওর হাতে কত আছে? 2। তাহলে এই যে ইলেকট্রনটা বেরিয়ে যাবে, এ কত শক্তি নিয়ে বেরিয়ে যাবে? 2 জুল। এটাই হবে কি এর গতি শক্তি। এবারে আমি সংজ্ঞায় আসছি। তাহলে একটা জিনিস বল, কোনো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে বার করতে গেলে একটা ন্যূনতম শক্তি দেওয়া প্রয়োজন, হ্যাঁ কি না? আমি এখন একটা ধাতব পৃষ্ঠ এখানে ফেলে রেখে দিয়েছি, এমনি এমনি ইলেকট্রন বেরোবে না। ধাতু পৃষ্ঠ থেকে ইলেকট্রন বার করার অনেক পদ্ধতি, থার্মো আয়নিক পদ্ধতি, ইলেকট্রন গান, ইলেকট্রিক ফিল্ডের সাহায্যে, বাট তোদের এখানে হচ্ছে কি আলোক তড়িৎ ক্রিয়া। একটা ধাতু পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে বার করতে গেলে একটা ন্যূনতম শক্তি দরকার, সেই শক্তি আমি আলো ফেলে দিচ্ছি। আলো শক্তি নিয়ে আসছে, সেই শক্তি আমি আলো ফেলে দিচ্ছি। তো যে ন্যূনতম শক্তিটা প্রয়োজন ধাতু পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে বার করতে, তাকে বলে কার্য অপেক্ষক। কি বলে? কার্য অপেক্ষক। প্রথমেই হেডিং আসবে কার্য অপেক্ষক। লেখ কার্য অপেক্ষক। কার্য অপেক্ষককে আমরা কি দিয়ে বলবো? কার্য অপেক্ষককে আমরা ফাই দিয়ে ডিনোট করব। কার্য অপেক্ষক, যাকে আমরা বলছি কি ফাই। ফার্স্ট কার্য অপেক্ষক, ঠিক আছে। সংজ্ঞা লিখবি, যে ন্যূনতম শক্তি অর্জন করলে, যে ন্যূনতম শক্তি অর্জন করলে একটি ইলেকট্রন, যে ন্যূনতম শক্তি অর্জন করলে একটি ইলেকট্রন ধাতু পৃষ্ঠ অতিক্রম করে, ধাতু পৃষ্ঠ অতিক্রম করে বেরিয়ে যেতে পারে, ধাতু পৃষ্ঠ অতিক্রম করে বেরিয়ে যেতে পারে, তাকে ওই ধাতুর কার্য অপেক্ষক বলে। খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা, এগুলোই তোদেরকে ডাইরেক্ট কোশ্চেন দিতে পারে, ঠিক আছে। কি লিখেছি? যে ন্যূনতম শক্তি অর্জন করলে একটি ইলেকট্রন ধাতু পৃষ্ঠ অতিক্রম করে বাইরে বেরিয়ে যেতে পারে, তাকে ওই ধাতুর কার্য অপেক্ষক বলে। এবার শোন, আমি কিন্তু বলিনি যে ইলেকট্রন বেরিয়ে যায়, বেরিয়ে যায় আর বেরিয়ে যেতে পারের মধ্যে দুটো, যদি ইংরেজি বলি মে, মে কাম আউট। মে বলতে কি মানে পসিবল আছে, বেরিয়ে যেতে পারে, নাও বেরোতে পারে, ঠিক আছে, নাও বেরোতে পারে। হয় হলো কি, আমি ওই উদাহরণটার কথাই বলছি। ধরো আমি বলছি 5 জুল শক্তি নিয়ে এসছে ফোটন, এখানে একটা ইলেকট্রন আছে, আমি বলেছি ধাতুর কার্য অপেক্ষক কত? 3 জুল। এই ফোটনটা এসে এই ইলেকট্রনকে 5 জুলই দিয়েছে, ঠিক না? 5 জুল দিয়েছে। এখন এই ইলেকট্রনটা না ধাতুর বেশ ভেতরে আছে। কোথায় আছে? ভেতরের দিকে আছে। এ কি হবে? বেরোতে চাইবে, এরকম করে যাচ্ছে, এর সঙ্গে ধাক্কা লাগছে, এখানে কারোর সঙ্গে ধাক্কা লাগছে, লাগতে লাগতে এই পৃষ্ঠে আস্তে আস্তে এর এখন শক্তি বেঁচে আছে। 5 জুল তো দিয়েছিল, এই ধাক্কা টাক্কার ফলে এখানে এর কাছে এখন শক্তি আছে 2 জুল। কত আছে? 2 জুল। আর ধাতু পৃষ্ঠ থেকে বেরোতে গেলে কত লাগবে? 3 জুল। কার্য অপেক্ষক আমি 3 জুল বলছি। তাহলে কি মনে হতে পারে যে 5 জুল দিয়েছে, ধাতু পৃষ্ঠ থেকে যদি বেরোতে 3 জুল লাগে, তাহলে তো বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু বেরোচ্ছে না। বোঝা গেল? বেরোচ্ছে না। বেরোচ্ছে না কেন? কারণ কি ভেতরে কোনো কিছু ধাক্কার ফলে হচ্ছে। আচ্ছা, যদি কোন রকম ধাক্কা না হতো, বেরিয়ে যেত, কোনো শক্তি ক্ষয় হয়নি, 5 দিয়েছে, কার্য অপেক্ষক 3 বাদ গেছে, 2 নিয়ে বেরিয়েছে, তাহলে ওটাই হচ্ছে কি সর্বোচ্চ গতি শক্তি হবে। কি সর্বোচ্চ গতি শক্তি হবে? আচ্ছা, তাহলে কার্য অপেক্ষক কি হচ্ছে না, ফাই হচ্ছে কি না কার্য অপেক্ষক, ঠিক না? কার্য অপেক্ষক এক প্রকার শক্তি, ঠিক না? আচ্ছা, কার্য অপেক্ষক মানে এক প্রকার শক্তির কথা বলছে। আচ্ছা, শক্তির করেসপন্ডিং ল্যামডা হওয়া উচিত, শক্তির করেসপন্ডিং
কম্পাঙ্ক হওয়া উচিত, হ্যাঁ কি না? হ্যাঁ, আমি যদি বলি একটা ন্যূনতম শক্তি দিলে ইলেকট্রন বেরোচ্ছে, তাহলে আমি এটাও তো বলতে পারি, দেখ ই সমান কি হয়, এইচ নিউ। দেখ ভালো করে শোন, ই সমান হয় কত, এইচ নিউ, আবার হয় এইচ সি বাই ল্যামডা, ঠিক না? হয়তো আমি এখন বলছি ন্যূনতম শক্তি মানে কি, ন্যূনতম মানে কি মিনিমাম না ম্যাক্সিমাম? মিনিমাম। আচ্ছা শক্তি যদি মিনিমাম হয় তাহলে নিউও মিনিমাম, তাহলে ল্যামডা কি হওয়া উচিত, ম্যাক্সিমাম। তাহলে একটা ন্যূনতম কম্পাঙ্কের আলো পড়লে ইলেকট্রন ধাতুপৃষ্ঠ থেকে বেরোতে পারে, ওকে কি বলবো, সূচনা কম্পাঙ্ক, মানে শুরু করছে ওই কম্পাঙ্ক দিয়ে। ওর থেকে বেশি হলে তো আলটিমেট বেরোবে, 3 জুল দিলে বেরিয়ে যায় মিনিমাম, 5 দিলে তো বেরোবে, 6 দিলে তো আরামসে বেরোবে, তাই না? তাহলে একই রকম ভাবে আমরা কি করব, সূচনা কম্পাঙ্ক, হেডিং লেখ সূচনা কম্পাঙ্ক, সূচনা কম্পাঙ্ক, সূচনা কম্পাঙ্ক, সূচনা কম্পাঙ্ক, সূচনা কম্পাঙ্ক লেখ, যে ন্যূনতম কম্পাঙ্কের আলো, যে ন্যূনতম কম্পাঙ্কের আলো, যে ন্যূনতম কম্পাঙ্কের আলো কোন ধাতব পৃষ্ঠের উপর আপতিত হলে, যে ন্যূনতম কম্পাঙ্কের আলো কোন ধাতব পৃষ্ঠে আপতিত হলে হলে আলোক তড়িৎ নিঃসরণ শুরু হয়, আলোক তড়িৎ নিঃসরণ শুরু হয়, যে ন্যূনতম কম্পাঙ্কের আলো কোন ধাতব পৃষ্ঠে আপতিত হলে আলোক তড়িৎ নিঃসরণ শুরু হয়, তাকে ওই ধাতুর, তাকে ওই ধাতুর, তাকে ওই ধাতুর প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক বলে, প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক বলে, প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক বলে। ক্লিয়ার? হ্যাঁ, প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক বলে। এরপরে একটা প্যারা দিয়ে লেখ, সূচনা কম্পাঙ্কের আনুষঙ্গিক তরঙ্গ দৈর্ঘ্য, আনুষঙ্গিক সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যকে, সূচনা কম্পাঙ্কের আনুষঙ্গিক সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যকে, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যকে প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য বলে। সূচনা কম্পাঙ্কের আনুষঙ্গিক সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যকে প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য বলে। শোন, মেন কথা হচ্ছে কি এখানে, যে একটা ধাতু পৃষ্ঠ আছে, সেই ধাতু পৃষ্ঠ থেকে নরমালি ইলেকট্রন বের হতে পারছে না, সহজ কথা, ঠিক আছে, দেশি ভাষায় যাকে বলে বোঝ। একটা ধাতু পৃষ্ঠ থেকে ডাইরেক্ট মানে নিজে নিজে ইলেকট্রন বের হতে পারছে না, ওকে কিছুটা শক্তি দিতে হবে, মিনিমাম একটা শক্তি দিতে হবে, ওই শক্তিটা হচ্ছে কার্য অপেক্ষক, ঠিক আছে? যে কোনো একটা শক্তির তার করেসপন্ডিং কম্পাঙ্ক হয়, তার করেসপন্ডিং তরঙ্গ দৈর্ঘ্য হয়, তাহলে ওই যে যে কম্পাঙ্কের কথা বলছি ওটাও সূচনা কম্পাঙ্ক, আর তরঙ্গ দৈর্ঘ্যটা সূচনা তরঙ্গ দৈর্ঘ্য। তবে কি, শক্তি যদি মিনিমাম হয় তাহলে কম্পাঙ্কও মিনিমাম, আর তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, ম্যাক্সিমাম। তাহলে কার্য অপেক্ষককে আমরা কি বলেছি, ফাই, তাই তো? ফাই, ফাই মানে কি, এক প্রকার শক্তি, ফাই মানে কিন্তু এক প্রকার শক্তি। শক্তিকে আমরা কি লিখেছিলাম, এইচ নিউ লিখেছিলাম না? তবে এখানে লিখবো কি, নিউ নট। এই নিউ নট হচ্ছে কি, সূচনা কম্পাঙ্ক, বোঝা গেল? সূচনা কম্পাঙ্ক হলো। আচ্ছা, এইচ নিউ নট কে আমি এইচ সি বাই ল্যামডা লিখতে পারি, তাহলে ল্যামডা এইচ ল্যামডা নট, একে কি লিখবো, সূচনা তরঙ্গ দৈর্ঘ্য। মানে কি হলো, সেম যেই ফর্মুলা চলছিল সেই ফর্মুলায়, ই সমান এইচ নিউ, এইচ নিউ সমান এইচ সি বাই ল্যামডা,
ব্যাস, ওখানে আজকে কি লিখে দিয়েছি, ফাই। ফাই মানে কি? ফাই মানে কার্য অপেক্ষক। কার্য অপেক্ষক কি হচ্ছে? নিউ ইনটু সূচনা কম্পাঙ্ক। এবারে দেখ, এখানে দেখ কোশ্চেন কিরকম দিচ্ছে। ধরো তোকে বলে দিল কোনো ধাতুর প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য 310 অ্যাংস্ট্রম হলে তার কার্য অপেক্ষক কত? কি হচ্ছে বলতো কার্য অপেক্ষক কত? দেখ, বলছে কোন ধাতুর প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্যের করেসপন্ডিং শক্তি তো কার্য অপেক্ষক। যদি সূচনা কম্পাঙ্ক দেওয়া থাকতো তার করেসপন্ডিং শক্তি কি হবে? কার্য অপেক্ষক। আমাকে প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, কার্য অপেক্ষক বার করতে বলেছে, মানে কি এই তরঙ্গ দৈর্ঘ্যের করেসপন্ডিং শক্তি বার করতে বলেছে। তাহলে আমি কার্য অপেক্ষক ফাই সমান কি লিখবো? এইচ সি বাই ল্যামডা। আজকের ওই ফর্মুলা আমরা ইউজ করব, 12,400 বাই ল্যামডাকে অ্যাংস্ট্রম এককে রাখলে কত হবে? 310 একক আসবে ইলেকট্রন ভোল্ট। যা করেছিলাম সেম, হ্যাঁ কি না? এটাই তো করে আসছিলাম। তাহলে কত হবে এখানে? 40 ইলেকট্রন ভোল্ট আসবে। চল্লিশ ইলেকট্রন ভোল্ট আসবে। লাস্ট একটা সংজ্ঞা লিখবো, লিখে এখানেই এটাকে করবো, কেন কি পুরোটা কমপ্লিট হবে না, সময় লাগবে। ঠিক আছে, একসঙ্গে সব পড়িয়ে দিলে হবে না। হ্যাঁ, লাস্ট একটা সংজ্ঞা লিখবো, লিখে ছেড়ে দেবো, ঠিক আছে? তাহলে দেখ কি কি হচ্ছে, একটা মেন পয়েন্ট কি, ধাতু থেকে ইলেকট্রন বের করতে গেলে একটা মিনিমাম শক্তি দরকার, যেটাকে আমরা বলছি কার্য অপেক্ষ, অর্থাৎ মিনিমাম একটা কম্পাঙ্ক দরকার, কম্পাঙ্কের বিকিরণ দরকার, যাকে আমরা বলছি কি সূচনা কম্পাঙ্ক। যেহেতু কম্পাঙ্ক মিনিমাম, তাহলে একটা ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্যের দরকার, ঠিক না? ওকে, তাহলে এখানে আমরা কি লিখছি দেখ, যদি বলি আলোক তড়িৎ ক্রিয়া হবে কি হবে না, আমি লিখছি নিউ ইনসিডেন্ট। নিউ ইনসিডেন্ট মানে কি? মানে এই তলে যে আলো এসে পড়েছে তার কম্পাঙ্ক হচ্ছে কত? নিউ ইনসিডেন্ট, মানে যেটা এসে পড়েছে। এই নিউ ইনসিডেন্ট যদি গ্রেটার দেন ইজিক্যালস টু নিউ নট হয়, মানে সূচনা কম্পাঙ্কের থেকে বেশি হয়, আলোক তড়িৎ ক্রিয়া হবে কি হবে না? হবে। আচ্ছা, যদি বলি ল্যামডা ইনসিডেন্ট, আর এটা হচ্ছে কত? ল্যামডা নট। দেখ, ল্যামডা নট কিন্তু ম্যাক্সিমাম বলেছি। ম্যাক্সিমাম মানে কি? ওর বড় হওয়া যাবে না, ওর থেকে ছোট হলে চলবে। তাহলে এটা লেস দেন, আলোক তড়িৎ ক্রিয়া হবে। ল্যামডা নট কিন্তু ম্যাক্সিমাম হতে হবে, ম্যাক্সিমাম ওই পর্যন্ত যাবে, ওর থেকে বেশি হলে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে যে শক্তি নিয়ে এসে পড়েছে, মানে ই ইনসিডেন্ট, ঠিক আছে? ই ইনসিডেন্ট মানে কি? ই ফোটন, যেটা ফোটন যে শক্তি নিয়ে এসে পড়েছে, সেটা যদি ফাই এর থেকে বেশি হয় তাহলে আলোক তড়িৎ ক্রিয়া হবে। তাহলে এগুলোতে কি বলবো? আলোক তড়িৎ ক্রিয়া হবে, মানে এখান থেকে ইলেকট্রন বেরোবে, কন্ডিশন এটা। এর পরের দিন আমরা এখান থেকে আইনস্টাইনের ইকুয়েশন করব, লাস্ট একটা সংজ্ঞা লিখছি, আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে। হ্যাঁ, আলোক তড়িৎ ক্রিয়া সংজ্ঞাটা লিখছি। কি বলেছি? যে ফোটন এসে পড়েছে তার কম্পাঙ্ক যদি সূচনা কম্পাঙ্কের থেকে বেশি হয়, বা তার শক্তি যদি কার্য অপেক্ষকের থেকে বেশি হয়, তাহলে আলোক তড়িৎ ক্রিয়া হবে। বা তার তরঙ্গ দৈর্ঘ্য যদি সূচনা তরঙ্গ দৈর্ঘ্যের থেকে ছোট হয় তাহলেও হবে, ঠিক? আলোক তড়িৎ ক্রিয়া, ঠিক আছে? আলোক তড়িৎ ক্রিয়া
লেখ কোনো ধাতব পৃষ্ঠে কোনো ধাতব পৃষ্ঠে কোনো ধাতব পৃষ্ঠে উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেললে, উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্য বা উপযুক্ত কম্পাঙ্কও বলতে পারিস, কোনো ধাতব পৃষ্ঠে উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেললে, কোনো ধাতব পৃষ্ঠে উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেললে তার থেকে ইলেকট্রন বেরিয়ে আসে, তার থেকে ইলেকট্রন বেরিয়ে আসে। এই ঘটনাকে আলোক তড়িৎ ক্রিয়া বলে, এই ঘটনাকে আলোক তড়িৎ ক্রিয়া বলে। ঠিক আছে, এই ঘটনাকে আলোক তড়িৎ ক্রিয়া বলে। এবারে এই যে ইলেকট্রন বেরিয়ে এলো, একে আমরা নিয়ে যদি তারের মধ্য দিয়ে প্রবাহ করে দিই তাহলে কারেন্ট পাওয়া যাবে। তাহলে যে ইলেকট্রন বেরিয়ে এলো তাকে বলবো কি, ফটো ইলেকট্রন বা আলোক ইলেকট্রন। তার ফলে যে তড়িৎ প্রবাহ হবে তাকে বলবো আলোক তড়িৎ প্রবাহ। এগুলো পরের দিন কন্টিনিউ হতে থাকবে। ঠিক আছে।